তুমি যাকে ভালোবাসবে তার সবটুকুকে নিয়ে ভালোবাসবে, তার ভালোটাকে ভালোবাসবে, খারাপটাকে নয়, তা তো হয় না, বলো? এই নিয়ে 20 বার হয়ে গেল প্রাক্তন সিনেমাটা দেখছে পলাশ। প্রত্যেকবার দেখে আর চোখের জল মোছে। মনে পড়ে পাপড়ির কথা। পাপড়ির খারাপটুকুকেও তো সে ভালোবেসেছিল, তবু তো তারা একসঙ্গে থাকতে পারলো না। সবাই চারদিকে শুধু মেয়েদের কথা, মেয়েদের কষ্ট, এইসব নিয়ে কথা বলে। কেউ কি তার মতো ছেলেদের কষ্ট নিয়ে ভাবে? কেউ ভাবে না। সকলের সামনে কাঁদতে পারে না। ছেলেদের কি কাঁদতে আছে? কাঁদলেই সকলে পিছনে লাগে। এ বাবা, মেয়েদের মতো কাঁদছিস কেন? দেবদাস হয়ে গেলি নাকি? কিন্তু সকলকে বোঝাই কি করে যে সে পাপড়িকে মন প্রাণ ঢেলে ভালোবাসতো। পাপড়ির সাথে প্রথম আলাপ কলেজের ফ্রেশারে। পাপড়ি তখন রূপম ইসলামের গানে বিভোর, পাগলের মতো নাচছে। অদ্ভুত সুন্দর লাগছিল পাপড়িকে। ছোট ছোট চোখে মোটা করে কাজলটা অনেকখানি স্ম্যাচ করে গেছে। চুলগুলো কোঁকড়া কোঁকড়া, পিঠ অব্দি খোলা। শুকনো ফাটা ঠোঁটে চেঁচিয়ে গলা মিলিয়ে নাচছে। পাপড়ির গায়ে বিভিন্ন রকমের লাইটগুলো পড়ে ওকে আরো রঙিন করে তুলছিল যেন। হঠাৎ করেই চোখে চোখ পড়ে যায়। তখন বোকা হাঁদার মতো তাকিয়েছিল পলাশ। শটান সামনে এসে আঙুল তুলে বলে ওঠে, ওয়ে, ওরকম করে কি দেখছিস? না, না, কিছু না তো। আমাকে কেলানি পেয়েছিস না? আমার কি চোখে নেবা হয়েছে মনে হয়? থতমত খেয়ে চুপ করে যায় পলাশ। মানে মানে কেটেই পড়ছিল। খপ করে ধরে পাপড়ি। পালাচ্ছিস কোথায়? আমাকে দেখার খুব শখ না? পাপড়ির ঠোঁটে ফিচেল হাসি। গলা নামিয়ে পলাশকে কাছে টেনে পলাশের কানে কানে বলে ওঠে, চল আমার সাথে, সব দেখাবো তোকে, যা যা দেখতে চাইবি। ভিতরে ভিতরে ঘেমে যাচ্ছিল পলাশ। গলা শুকিয়ে যাচ্ছে। এ কি ডাকাত মেয়ের পাল্লায় পড়ল রে বাবা! কি কুক্ষণে যে নজর গেল ওর দিকে। মিনমিনে স্বরে বলে উঠল, ভুল করছো। আমি ওই রকম নই। তা কি রকম শুনি? মেয়ে দেখে ঝাড়ি মারছিস, এখন আবার ন্যাকা সাজছিস? ততক্ষণে পাপড়ির দুই একটা বন্ধু ওকে ডাকতে এসে দাঁড়িয়ে পড়েছে। একটা মেয়ে বলে উঠল, কি হয়েছে রে পাপড়ি? মালটা কি করেছে? আমাকে বল। ওই কলেজের ইউনিয়নে আমার ভালো চেনা জানা, একদম টাইট করে দেবে। পলাশ কাঁপছে। পাপড়ি তাড়িয়ে তাড়িয়ে যেন উপভোগ করছে। আরে বল না, ভয় কিসের? আমরা আছি তো। কোনো মতে পাপড়ির দিকে চোখ তুলে একবার দেখে পলাশ। পাপড়ির চোখে মুখে এমন ভাব যেন একটা মজার খোরাক সে, বলবো নাকি, তাই ভাব ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। যেন পলাশকে অপদস্থ করতে পারলেই সে শান্তি পাবে। হঠাৎ একটা ছেলে ছুটতে ছুটতে এগিয়ে এসে কলার চেপে ধরে পলাশের। আব্বে, কি করেছিস বে? ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো কি করে? মেরে এখানেই পুঁতে দেব। আহ, সোহম, কি হচ্ছে কি? ছাড় ওকে। তুই আগে বল, কি করেছে ছেলেটা? তোকে সব বলতে হবে নাকি? আগে ওর কলারটা ছাড়। আমার সব ব্যাপারে নাক গলাবি না একদম। বেশ বিরক্তির সুরে বলে ওঠে পাপড়ি। চোখ মুখে সেই অভিব্যক্তি আর নেই। পাপড়ির কথা শুনে সোহম নামে ছেলেটা পলাশের কলার ছেড়ে দিলেও গজরাতে থাকে। সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে বিদেয় হও। পলাশ যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারপর থেকে কলেজে দূর থেকে মেয়েটাকে দেখলেই চোখ নামিয়ে ফেলতো, ফিরেও তাকাতো না। পলাশ পাস সাবজেক্ট নিয়ে পড়তো। অনার্স পাওয়ার মতো নম্বর ছিল না উচ্চ মাধ্যমিকে, তাই পিওর সায়েন্স পাশ নিয়েই ভর্তি হয়েছিল। পাপড়ি জার্নালিজম অনার্স। ক্যান্টিনে ঢুকতেই একদিন চেপে ধরলো পাপড়ি। ওয়ে, আমাকে পাত্তা দিস না? এত বড় সাহস তোর? অবাক হয়ে তাকায় পলাশ মেয়েটার দিকে। কেন? তুমি কে যে তোমায় পাত্তা দিতে হবে? নাকি আমাকে সকলের সামনে ছোট করার সুযোগ পাওনি বলে দুঃখ হচ্ছে? শোনো, সেদিন তোমায় ভালো লাগছিল বলেই দেখছিলাম। সেই দেখাতে কোনো নোংরামো ছিল না। কিন্তু তুমি যা যা করলে সেদিন, তারপর ওই মুহূর্তটাকে ঘেন্না করি। আর তোমার মতো গায়ে পড়া মেয়েদেরও আমি এড়িয়ে চলি। আমার আর কিছু থাকুক না থাকুক, আত্মসম্মান বোধটুকু আছে। অবশ্য এত ভারী শব্দ তোমার ডিকশনারিতে নেই নিশ্চয়ই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মুখ ফিরিয়ে চলে যায় পলাশ। পাপড়ির দুধে আলতা রঙের মুখখানা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। এইভাবে তাকে কেউ কোনোদিন অপমান করেনি। স্কুলেও সবাই তাকে মাথায় করে রাখত।
চিরকালই সে এইরকম বাউন্ডুলে। বেশিরভাগ ছেলেরাই তার পিছনে ঘুরঘুর করে। প্রথম দিন তাই পলাশকে দূর থেকে দেখে ভেবেছিল এও একই গোত্রের, কিন্তু সামনে গিয়ে কথা বলে বোঝে একদম কেবলুচরণ। সেদিনের পর থেকে যখনই কলেজে দেখেছে, বুঝতে পেরেছে দূর থেকে তাকে দেখেই পলাশ এড়িয়ে যায়। তাই ভেবেছিল আজ ধরে একটু কড়কি দেবে, কিন্তু তার বদলে এতগুলো অপমানজনক কথা শুনতে হবে ভাবেনি সে। এরপর থেকে দুজনের মধ্যেই অদ্ভুত একটা নিস্তব্ধতার যোগসূত্র গড়ে ওঠে যেন। পলাশও আর মেয়েটাকে দেখতে পায় না। হঠাৎ একদিন কলেজে ইউনিয়নের ছেলেদের মধ্যে মারপিট লাগে। সবাই লাঠি হকি স্টিক বের করে রণংদেহী। অনেকেই পালাচ্ছে। পলাশও দৌড়ে পালাতে গেলে একটা ছেলে তেড়ে এলো মারতে। লাঠিটা ধরে নিমেষের মধ্যে হাতটা মুচড়ে দিয়ে পাঁপড়ে হিসিয়ে বলে উঠল, ওদিকে গিয়ে কেলাকালি কর, আমাদের সাথে লাগতে এলে লাশ ফেলে দেবো শালা। ছেলেটাকে ঠেলে ফেলে দিয়ে পলাশের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলে, বাকি লেকচার পরে দিস, এখন চল। বলে দুজনে দৌড়ে কলেজের গেটের বাইরে চলে যায়। অনেকটা পথ একসাথে দৌড়ে একটা ট্যাক্সি ধরে দুজনে। ট্যাক্সিতে বসে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ঠিক বলেছিস তুই, আত্মসম্মান একদমই নেই আমার, নয়তো আজ আবার নির্লজ্জের মতো তোকে। চুপ করে যায় পাঁপড়ি। পলাশ কি বলবে ভেবে পাচ্ছে না। সেদিন সত্যিই খুব রূঢ়ভাবে বলে ফেলেছিল কথাগুলো। সে সাধারণত এরকম স্বভাবের নয়। পরে নিজেরই খারাপ লেগেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সরি, আসলে সেদিন একটু বেশিই বলে ফেলেছিলাম। পাঁপড়ি চোখ মেলে তাকায় পলাশের দিকে। ছেলেটার যে বাকি ছেলেদের মতো ছুকছুকানি স্বভাব নয় সেটা বুঝেই একটু পিছনে লেগেছিল সেদিন। যত দিন গেছে অনুভব করেছে পাপড়ির সুন্দর শরীরের খাঁজে আগ্রহ নেই তার। পলাশের সাদামাটা মুগ্ধ চোখে সেদিন কি যে ছিল নিজেও বুঝে উঠতে পারেনি। শুধু পরের দিকে যখনই মনে পড়েছে বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছে। আমাদের মনের মাঝে যে স্থির বিন্দুটা আছে সেটা ক্যান্টিনে ঘটনাটার পর পাপড়ি স্পর্শ করে ফেলে বুঝতে পেরেছিল। অদ্ভুত একটা ভালো লাগা শরীরের প্রতিটা রোমকূপে ছড়িয়ে পড়ছে আগুনের মতো। সেটাকে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু আজ হয়তো আর পেরে উঠছে না। ভালো লাগাটা সমস্ত সীমা অতিক্রম করে সমুদ্রের ঢেউয়ের মতো ঝাঁপিয়ে পড়ছে। আস্তে আস্তে স্রোতের টানে ভেসে যাচ্ছে দুজনেই। সিগারেটটা পুড়তে পুড়তে ছোট হয়ে আঙুলে ছ্যাঁকা লাগতেই বর্তমানে ফিরে আসে পলাশ। হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে গেছে। তুলে নিয়ে মনে হলো একবার চেপে ধরবে না কি হাতে। যখন চামড়াটা একটু একটু করে পড়ে মনের যন্ত্রণাটা তখন অনেকটা কম লাগে। পাপড়ির সাথে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর এইভাবেই প্রায় দিন কত নিজেকে ক্ষতবিক্ষত করেছে। এখন সেটাও কেমন যেন পানসে লাগে। না, আর এসব করবে না। সিগারেটের নেশাটা পাপড়ি চলে যাওয়ার পরেই ধরলো। বোতল কেনার মতো পয়সা ছিল না, তাই সিগারেট কিনলো। সিগারেট ছোট থেকেই দু চোখের বিষ ছিল। গন্ধটা একদমই সহ্য করতে পারে না পলাশ। সেই ছোট থেকে দেখে আসছে বাবা একের পর এক সিগারেট খাচ্ছে। কিরকম অদ্ভুত তিতকুটে টাইপের গন্ধ মনে হতো। মা খুব কাশতো। বাবা মজা করে বলতো, আমি সিগারেট খাচ্ছি আর তুমি কাশছো, লুকিয়ে চুরিয়ে আমার প্যাকেট থেকে নিয়ে খাচ্ছ নাকি। মা কিরকম রাগ রাগ দৃষ্টিতে তাকাতো, আর বাবা দরাজ গলায় হাসতো। খুব সুন্দর পরিবার ছিল পলাশের। কিন্তু একদিন কাউকে কোনো সুযোগ না দিয়ে সবাইকে অবাক করে পলাশের মা লাং ক্যান্সারে মারা গেলেন। যখন ওরা জানতে পেরেছিল তখন লাস্ট স্টেজ, কয়েকদিনের অতিথি মাত্র। মায়ের ক্যান্সার হয়েছে শুনেই পলাশের সদাহাস্য মজার মানুষটি সারা জীবনের জন্য যেন সেখানেই থমকে গিয়েছিল। সিগারেট আর ছুঁয়েও দেখেনি কোনোদিন। আজও নিজেকে দায়ী ভাবেন পলাশের মায়ের মৃত্যুর জন্য। পলাশেরও মনে হতো ওই সিগারেটই তার মিষ্টি দেবী প্রতিমার মতো মাকে কেড়ে নিয়েছে, তাই ঘেন্না করতো সিগারেটকে। কিন্তু এখন সেই সিগারেটেই নিজেকে ডুবিয়ে ফেলেছে। খুব মনে হয় মায়ের কাছে পালিয়ে যেতে পারলে বেশ হতো। পাপড়ির চোখের পাতাগুলো খুব সুন্দর ঢেউ খেলানো ছিল। ওর দিকে তাকালেই ওর কাজল কালো গহীন জঙ্গলের মতো আঁখি পল্লবে যেন হারিয়ে যেত। সাজগোজ বিশেষ ছিল না, শুধু চোখে মোটা করে কাজল পড়তো। ওই কাজলে মাখামাখি চোখ দুটোই যেন নিশির ডাকের মতো আকর্ষণ থাকতো। পলাশ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতো। ওয়ে, তোকে বলেছি না একদম ক্যাবলার মতো তাকাবি না।
তাহলেই সকলের সামনে ধরে পাপড়ি এগিয়ে ঘনিষ্ঠ হয় পলাশের সাথে। কি করবি? হাসি হাসি মুখে বলে উঠত পলাশ। রাস্তায় ফেলে গুছিয়ে কেলাবো। আদিক্ষেতা। আমি নেকু মামনিদের মতো নই যে আমার বাবুটা, আমার সোনাটা, একটা আপি দাও না, এসব করব। মগজে ঢুকলো না, স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঢোকাবো। পলাশের মুখের হাসি উধাও। এমন ভাবে এগিয়ে এসেছিল পাপড়ি, মুহূর্তের জন্য মনে মনে একটু ভেবেছিল বই কি, বাপরে, জানতে পারলে রক্ষে নেই আর। পুরনো দিনগুলো মনে পড়লে এখনো হেসে ফেলে পলাশ। সেবার যখন কলেজের লাস্ট দিনে বলল, একটা জিনিস চাই আমার, দিবি? বল, তোর জন্য আমি চাঁদেও যেতে পারি। নাটক! যা যা দেখি, এখনই যা। আমি দেখে চোখ সার্থক করি। চাঁদে যাচ্ছেন? হুম হুম। ওই দিকে খানিকটা গেলেই তাল গাছ আছে। চল, ওটাতে চড়ে দেখা আগে, তারপর না হয় চাঁদে যাবি। এখনই চল। বলে হাত ধরে হিড়হিড় করে টানতে থাকে। এই, ভুল হয়ে গেছে। প্লিজ, প্লিজ। আমি গাছে চড়তে পারি না। পড়ে যাব, মরে যাব। তুই তখন আমাকে ছাড়া বাঁচতে পারবি? হ্যাঁ রে, পারবো। জীবন কারোর জন্য থেমে থাকে না। যারা ওসব বলে তারা মিথ্যে বলে, নিজেদের সান্ত্বনা দেয়। জীবন নদী ঠিক প্রকৃতির নিয়মে নিজের পথ সুগম করে নেয়। তোকে ছাড়া কষ্ট হবে, খুব কষ্ট হবে। কিন্তু দুম পটাশ করে অজ্ঞান হয়ে সিরিয়ালের নায়িকাদের মতো না আমার রাজা ফিরে আসবেই, এসব করতে পারবো না রে। তাতে যদি তোর মনে হয় তোকে নিয়ে আমার অনুভূতিটা মিথ্যে, তোকে ভালোবাসি না, সেটা তাহলে সম্পূর্ণ তোর প্রবলেম। ভালোবাসার কোনো সংজ্ঞা আমি কোনোদিন দিতে পারবো না। আর আমি তোকে কতটা ভালোবাসি সেটা নিয়ে জ্ঞান অন্যদিন দেব। তুই তো সাইকেলে আমাকে বসিয়ে একটু ঘুরিয়ে আনবি কিনা বল আগে। কি প্রতিক্রিয়া দেবে বুঝে উঠতে পারে না পলাশ। অদ্ভুত স্বভাব পাপড়ি। কি কথা বলতে বলতে কি বলে দিল। কাঁচু মাচু মুখে পলাশ বলে ওঠে, এই সাইকেলটা দেখছিস তো কি হাল। তাতেই তো তুই রোজ যাতায়াত করছিস। আমি উঠবো বললেই অমনি তোর হাজারটা অজুহাত। আমি ভুল করে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমার কথাটা বলে ফেলেছি। ওটা আমার বক্তব্য ছিল। আদেশ বলতে পারিস। বের কর তোর ভাঙাচোরা সাইকেল। আজ আমি সাইকেলের সামনে বসে লং ড্রাইভে যাব, তাও এই শহরের অলিগলি দিয়ে। বেশ সিনেমা সিনেমা মনে হবে। সিনেমার নায়িকা নাই বা হলাম, লাইভে সিনেমার মতো কিছু মুহূর্ত তো থাকা উচিত। চল চল, এক্ষুনি চল। ব্যাস, উঠল বাইক ও কটক যাই। সাইকেলের সামনে নিজেকে দিব্যি ফিট করে নিয়ে চলল সে লং ড্রাইভে। বাচ্চাদের মতো চোখে মুখে দীপ্তি ছড়িয়ে পড়েছিল পাঁপড়ির। আর পলাশের পেটে প্রজাপতি উঠছিল। পাঁপড়ির মিষ্টি গন্ধে পলাশের রোমকূপে ভালোবাসার দাপাদাপি। সেদিন সাইকেলটাও পাঁপড়িকে হয়তো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে চেয়েছিল। অনেকটা পথ গিয়েও হাঁপিয়ে ওঠেনি। ফাঁকা শুনশান গলিতে হুট করে সাইকেল জোর করে থামিয়ে পলাশকে চেপে জড়িয়ে ধরেছিল। কপালে ঠোঁট রেখে বলেছিল, পাঁপড়ি শুধু পলাশের। তোর ঘামের গন্ধ পাঁপড়ি তার শরীরে মেখে নিতে চায়। কালো খসখসে আঙুলগুলোর স্পর্শতে শরীরে মাদকতা আনে। তোকে একদম নিজের করে পেতে চাই পলাশ। তোকে ছাড়া পাঁপড়ি কেমন বেরঙিন হয়ে পড়ে। পাঁপড়ি যে এখন মনে প্রাণে বাইরে ভিতরে সব দিক দিয়ে পলাশ রাঙা। পলাশের হৃৎপিণ্ডটা লাফ দিয়ে বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিল সেদিন। মুহূর্তের জন্য বুঝতে পারেনি সে ওটাই শেষ দিন। পাঁপড়িকে ওই দিনের পর থেকে আর খুঁজে পায়নি পলাশ। পাঁপড়ি বলেছিল বেড়াতে যাচ্ছে পরিবারের সঙ্গে। পলাশ একটু অবাক হয়েছিল শুনে। কারণ পাঁপড়ির কাছে শুনেছিল তার ভাঙাচোরা পরিবারে টিম টিম করে টিকে থাকা সম্পর্কগুলো সমীকরণ কোনোদিন মেলেনি। পাঁপড়ির মা আর বাবা ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু কবে যেন সেই ভালোবাসার রং ফিকে হতে হতে ঘোলাটে হয়ে যায়। দুজনেই দুজনের প্রতি চরম বীতশ্রদ্ধ। হয়তো আলাদাই হয়ে যেত। একমাত্র সুতো ছিল পাঁপড়ি। সুতোটাই কিভাবে যেন গিঁট পড়ে গিয়েছিল। পাঁপড়ির বাবা মাকেও কারোর সাথে কথা বলে না। আলাদা রান্না, আলাদা খাওয়া, আলাদা শোয়া। শুধু পাঁপড়ির মুখ চেয়ে ছাদটা ভেঙে টুকরো করে ফেলেনি তাঁরা। পাঁপড়ি মনে মনে খুব কষ্ট পেত। তাই তাদের সাথে বেড়াতে যাবে শুনে অবাক হলেও ভেবেছিল পাঁপড়ি হয়তো চেষ্টা করছে নতুন করে গড়ে তোলার। বলেছিল ফিরেই দেখা করবে, ফোন করবে। কিন্তু আর ফিরে পায়নি পাঁপড়িকে। পাঁপড়ির বন্ধু বান্ধব সকলের কাছে খবর নিয়েছে। কেউ জানে না কিছু। বাড়িতে নাকি তালা চাবি।
পাড়ায় বন্ধুদের দিয়ে খবর নিয়েছি, তারাও বিশেষ কিছু বলতে পারল না। এমনিতেই ওরা পাড়ায় বিশেষ মিশতো না। আর পাপড়ির বাবা মায়ের সম্পর্ক কারোর অজানা নয়, তাই কেউ ঘাঁটাতেন না ওদের। ফোনটায় বারবার ডায়াল করেও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না আর। বোবা হয়ে গেছে যেন জন্মের মতো। একদিন সোহমকে জিজ্ঞাসা করতেই তেড়ে এসেছিল যেন। আমাকে জিজ্ঞেস করছিস কেন বে? ও কি আমার বিয়ে করা বউ? তোর তো ওর বাড়িতে যাতায়াত ছিল। তোর বাবা আর ওর বাবা তো বন্ধু। তো আমার কি করার আছে রে? শোন, একদম মটকা গরম করাবি না। কেটে পড় এখান থেকে। ওইসব ফালতু মেয়ের খোঁজ আমি রাখি না। একদম বাজে কথা বলবি না ওর নামে। বলবো, 100 বার বলবো। ওই মেয়ে ছেলে আমার সাথে শুতো রোজ রোজ। পরে তোকে পেয়ে ঘোল খাওয়াতে ব্যস্ত হয়ে গেল অমনি। আর আমায় লেঙ্গি মারলো। চোপ শালা। গলা টিপে ধরেছিল পলাশ সেদিন। শান্ত পলাশের চোখে আগ্নেয়গিরির ফুটন্ত লাল আভা। সোহম থতমত খেয়ে গিয়েছিল। কোনো মতে পলাশকে ধাক্কা মেরে সরিয়ে পালায়। পালাতে পালাতে বলেছিল, মেরে দিয়েছি শালিকে। আমার সাথে বেইমানি আর কোনোদিন পাবি না। কোনো দিন না। সোহমের শেষের কথাগুলো শুনে পলাশের অন্তরাত্মা কেঁপে উঠেছিল। সত্যিই কি তবে? পলাশ রোজ ফোন করতো নাম্বারটায়। যদি কোনোদিন ফোনের কলার টিউনটা আবার গেয়ে ওঠে, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে, বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। কোন দমকা ঝড় যে পাপড়িকে উড়িয়ে নিয়ে গেল কেউ জানে না। 6 মাস পেরিয়ে গেছে, কোনো খোঁজ পায়নি আর। পাপড়ি কি তাহলে সত্যিই অন্য কারোর সাথে ঘর বেঁধে ফেললো? কেমন একটা গোঙানির আওয়াজ পেয়ে পলাশ বাস্তবে ফিরে আসে। দৌড়ে পাশের ঘরে গিয়ে দেখে বাবা কেমন যেন করছে। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে ফোন করে বাবাকে নিয়ে যায়। সারা রাস্তা বাবার দিকে তাকিয়ে থাকে। একটা সময় গলার কাছে ঘর ঘর শব্দটা যেন থেমে যায়। বাবার চোখের কোণা দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। নার্সিংহোমে পৌঁছানোর আগেই পলাশের বাবা পৃথিবীর মায়া কাটিয়ে ফেলেন। সবাই যেন পলাশের সাথে ষড়যন্ত্র করবে বলে মনস্থির করে ফেলেছে। হতাশায় ডুবে যাওয়া পলাশ শনি রবিবার করে একটা বৃদ্ধাশ্রমে যাওয়া শুরু করে। বৃদ্ধাশ্রমটার নাম পাখির নীড়। বেশ ভালো লাগে এখানে এলে। অনেকগুলো স্নেহের হাত পাওয়া যায় মাথার উপর। আবার করুণাও হয় সেই সব সন্তানের জন্য, যারা বাবা মাকে এইভাবে আবর্জনা ভেবে দূরে সরিয়ে দিয়েছে। তবে অনেকে আবার নিজের ইচ্ছেতেও এসেছেন, যেমন মিস্টার অ্যান্ড মিসেস সাহা। ওদের একমাত্র মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। তারপর থেকেই তারা এখানে। মেয়ে বিশেষ খবর নেয় না, শুধু এক লাইনের মেল পাঠায়, ভালো আছি, তোমরা কেমন আছো? আজও এরকমই একটা শনিবার। মিসেস সাহা এসে বললেন, বাবা দেখো না, চশমাটা ভেঙে গেছে, মেলটা পড়তে পারছি না, একটু পড়ে দেবে? হাসি মুখে পলাশ এগিয়ে যায়। এই কদিনে মিশে এদের সবাইকেই কম বিস্তর চিনে গেছে পলাশ। কেউ বসে গল্প করায়, কেউ মাথা টেপায়, কেউ ঘাড়ে সুড়সুড়ি দেওয়ায়, কেউ বসিয়ে তাস বা দাবা খেলায়। এইভাবেই মুহূর্তগুলো জীবন্ত হয়ে ওঠে। পলাশ একাকিত্বের চোরা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে কাটতে তীরে এসে ওঠে। মেলটা খুলে চোখটা আটকে গেল পলাশের। ভালো আছি, তোমরা কেমন আছো? মেলের সেন্ডারের ডিপিতে পাপড়ির একটা জিভ ভেঙানো ছবি ঝলমল করছে। কি হলো বাবা, মেল আসেনি বুঝি? পলাশ হতভম্ব হয়ে তাকায়। এই পাপড়ির মা আর উনি বাবা? ওরা তো এক মুহূর্ত নিজেদের সহ্য করতে পারতো না। তবে এখানে একসাথে এইভাবে থাকছেন যে? সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। পাপড়ি দিনের পর দিন কত কেঁদেছে, ওর বাবা মাকে নিয়ে কত অভিযোগ। আর পাপড়ির বিয়ে হয়ে গেছে। পাপড়ি কেন, কেন এরকম করলো তার সাথে? এতদিন শুধু এটুকু ভেবেই কষ্ট পেত, পাপড়ি হারিয়ে গেছে। কিন্তু আজ পলাশ বুঝতে পারছে তাকে চরমভাবে ঠকানো হয়েছে। ইচ্ছে করে ঠকিয়েছে, খেলার পুতুল বানিয়েছে। লোকে ঠিকই বলে, যাদের বাইরেটা সুন্দর তাদের ভিতরটা কুৎসিত। ঠিক এই পাপড়ির মতো। পাপড়ির চোখের পাতাগুলো খুব সুন্দর, ডল পুতুলদের মতো ছিল। ঘন চোখের পাতা, টানা টানা ভ্রু, এক মাথা পিঠ অব্দি চুল, দুধে আলতা গায়ের রঙে ঠিক যেন মেঘেদের রাজকন্যে মনে হতো। তার মনের মধ্যে এত আবর্জনা। বাবা, কিছু হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? তোমার চোখ মুখ রকম লাগছে কেন? মিসেস সাহার কথায় সম্বিত ফিরে পলাশের।
নিজেকে সামলে বলে ওঠে, হ্যাঁ মেল এসেছে, ভালো আছে জানিয়েছে, আর কেমন আছেন জিজ্ঞেস করেছেন। ভালো লিখে পাঠিয়ে দাও তো বাবা, চশমাটা হয়ে গেলেই। পাঠিয়ে দিচ্ছি, চিন্তা করবেন না। আর কিছু লিখতে হবে? না, আর কি লিখবে? বেঁচে আছে খবরটুকু পাই, ওটাই যথেষ্ট। আঁচলের খুঁট দিয়ে চোখ মোছেন মিসেস সাহা। এরকম বলছেন কেন মাসিমা? কোনো সমস্যা নাকি? না না বাবা, কোনো সমস্যা নেই, তুমি লিখে দাও এটুকু। মিসেস সাহার অস্বস্তি ভাবটা কেমন যেন চোখে লাগে পলাশের। কি যেন লুকোতে চাইছেন। তবে কি পাঁপড়ির শ্বশুর বাড়ি ভালো হয়নি? বধূ নির্যাতন টাইপের কিছু? পুরোটাই কিরকম ধোঁয়াশা যেন। মেলের রিপ্লাই অপশানে গিয়ে ভালো লিখে মেলটা সেন্ড করতে যাওয়ার আগের মুহূর্তে আঙুলগুলো মনের শাসন শুনল না। দস্যি ছেলের মতো ইচ্ছে মতো মোবাইলে টাচ স্ক্রিনে দাপিয়ে বেড়ালো। ভালো নয় রে, শরীরটা ভালো নেই। আর মনে হয় তোকে শেষবারের মতো চোখের দেখাটুকু দেখতে পেলাম না। শুধু দেখিস, আমার শেষ কাজটা তুইই করিস, অন্য কেউ না। এইটুকুই আমার শেষ ইচ্ছে ভেবে নিস। মেলটা চলে গেল। সেন্ট আইটেমে গিয়ে মেলটা ডিলিট করে দিল। সামনে অপেক্ষারত অসহায় মায়ের চোখে চোখ রাখতে পারে না পলাশ। আজ তার অসহায়তার সদ্ব্যবহার করল সে। পলাশ জানে এটা অন্যায়, কিন্তু সে নিরুপায়। এই নিন মাসিমা, পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বাবা, শান্তি পেলাম। তবে মাসিমা, মোবাইলটা একটু গন্ডগোল করছে, খারাপ হয়ে যেতে পারে। একবার দোকানে দিলে ভালো হয়। সে কি বাবা, এই মোবাইলটা খারাপ হলে তো বিপদে পড়ে যাব। মানুষটাকে মিথ্যে বলতে কষ্ট হচ্ছে, কিন্তু পলাশকে যে এটুকু করতেই হবে। অনেক অনেক প্রশ্ন আছে, পাঁপড়িকে জবাবদিহি করতেই হবে। আমি নিয়ে যাই মাসিমা, ঠিক করে এনে দেব। আর যদি আপনার মেয়ের ফোন আসে, আমি না হয়। না, সে আসবে না। নিয়ে যাও, এমনিতেও আবার তো অপেক্ষা। আর তো কোনো কাজে লাগে না যন্ত্রটা। মাসিমা গুটি গুটি পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে যান। পাপড়ি সবসময় মায়ের কথা বলতো। বাবা মায়ের তিক্ততায় নাকি মেয়েটা জেরবার হয়ে গিয়েছিল। কিন্তু মায়ের ভালোবাসায় কোনো খাত ছিল না। তাই পাপড়ি মাকে খুব ভালোবাসতো। কলেজে পড়ার সময় একদিন বাড়ি থেকে ফোন আসে, ওর মা কিভাবে যেন মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সব ফেলে ছুটে বাড়ি চলে গিয়েছিল। আজ তাহলে এতগুলো কথা শুনে নিশ্চয়ই আসবে। ফোনটা সুইচ অফ করে দেয়। অবশ্য আশ্রমে ফোন করলেই সব জানতে পারবে। তখন আর, তবু একটা রিস্ক তো নিতেই হবে। পলাশ চুপচাপ বাড়িটা ছাদে চলে যায়, ঠায় দাঁড়িয়ে থাকে। সেদিনের পাপড়ি আজ কতটা পরিবর্তন হয়েছে সেটুকু তাকে জানতেই হবে। একটা ফোন হয়তো তার সব অপেক্ষা ব্যর্থ করে দেবে। তবু তবু সে দেখবে, অপেক্ষা করবে। না, 2 ঘন্টা পেরিয়ে গেছে, আর আসবে না পাপড়ি। রাত 10টা বাজে। হয় ফোন করে সত্যিটা জেনে গেছে, নয় পাপড়ি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলেছে। কিন্তু মনটা মানছে না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ফুসফুস নিংড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পলাশের। তার কপালটাই পোড়া, শুধু শুধুই। হঠাৎ লোহার গেটটা ক্যাঁচ করে কঁকিয়ে ওঠে যেন। খুব সন্তর্পণে ধীর পায়ে একটা অবয়ব এগিয়ে আসছে। আবছা আলোয় দেখতে পায় কালো রঙের সালোয়ারে মাথায় ওড়না দিয়ে একটা মেয়ে হেঁটে আসছে। পলাশ তাড়াতাড়ি করে ছাদ থেকে নামে। বাইরের লনে এসে কাউকে দেখতে পায় না। দ্রুত পায়ে মিসেস সাহার ঘরের দিকে যায়। দরজায় একটা ধাক্কা দিয়ে পলাশ ঘরে ঢোকে। উপস্থিত সবাই চমকে ওঠে। পাঁপড়ি কেঁপে ওঠে। পলাশ, তুই? নামটা এখনো মনে রেখেছিস দেখছি। মেলটা তার মানে তুই করেছিস? মিথ্যে বলেছিস? আমি? মিথ্যে? আর তুই কি করেছিলিস? আমার জীবনটাই মিথ্যে করে দিসনি। মা, আমি চলি। দাঁড়া পাপড়ি। পথ আটকে দাঁড়ায় পলাশ। এভাবে তুই আমার প্রশ্নের জবাব না দিয়ে মুখ লুকিয়ে চলে যেতে পারিস না। আমি কি পারি আর না পারি তার জবাব তোকে দেওয়ার কোনো দায় আমার নেই। ইয়েস, তোর দায় আছে। নিশ্চয়ই আছে। আছে আছে আছে। চিৎকার করে ওঠে পলাশ। পাপড়ির দিকে এগিয়ে যায়। দূর থেকে কথা বল। কেন? আগে তো আমার কাছে আসার জন্য তুই। পলাশ, মা বাবা আছে, ভুলে যাস না। হাসাস না পাপড়ি। মা বাবা? এই মা বাবার নামে একসময় কত কিছু বলেছিস, মনে পড়ে? আর তাদের তো দেখছি এই বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছিস। লজ্জা করে না? নিজে বিয়ে করে সুখে। তুই সামনে থেকে সরে যা।
আমার দেরি হয়ে যাচ্ছে। বড় অপেক্ষা করছে বুঝি? তাই এরকম মুখে চাপা দিয়ে লুকিয়ে চুরিয়ে আসতে হয়েছে? যা ভাবার ভেবে নে। কিন্তু এবার আমি যাব। পলাশ নিমেষের মধ্যে এগিয়ে গিয়ে পাঁপড়িকে শক্ত করে ধরে বলে ওঠে, তোর বর আমার থেকেও তোকে বেশি ভালোবাসে? বল না, বল না রে। নাকি আমার চোখের জলে তোর সুখের সংসারে নোনা ধরে গেছে? পলাশ আর পাঁপড়ি খুব কাছাকাছি। পাঁপড়ি ওড়না দিয়ে মুখটা অর্ধেকটা ঢেকে রেখেছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। বাঁদিকের চোখের পাতাগুলো সেই আগের মতো বড় বড় ঢেউ খেলানো আর নেই, কেমন যেন হয়ে গেছে। চোখের আশেপাশে চামড়া হালকা কুঁচকে গেছে। হঠাৎ পিছন থেকে পাঁপড়ির মা ওড়নাটা ধরে জোরে টান দিলেন। মা, কি করছো? মিথ্যে তো অনেক বললাম, সত্যিটা দেখাচ্ছি। না। কোনো কথা না শুনে এক প্রকার মেয়ের সাথে ধস্তাধস্তি করে ওড়নাটা খুলে দিয়ে মেয়েকে পলাশের দিকে ঘুরিয়ে বললেন, মিথ্যে আমি বলেছিলাম, আমরা মিথ্যে জীবন কাটাচ্ছি, সত্যিটা দেখো। পলাশ ছিটকে যায়। পাঁপড়ির বাঁ দিকটা ঝলসে গিয়ে পুরো চামড়াটা কালো কালো কুঁচকে গেছে, কিরকম যেন দলা পাকানো। বমি উঠে আসছে পলাশের। তাই চোখের পাতাগুলো গলার স্বরের কাছটাও পোড়া। এ কোন পাঁপড়ি? একে তো চেনে না সে, কোনো দিন না। এক দৌড়ে ঘরের বাইরে চলে যায়। দম আটকে আসে, হাঁপাতে থাকে। বেশ খানিকক্ষণ ছটফট করার পর আস্তে আস্তে স্থির হয়। খেয়াল হয় সে কতটা অমানবিক ব্যবহার করে এলো একটু আগেই। মানুষের রূপই কি সব? এইভাবে তার আতঙ্কিত হওয়া উচিত হয়নি একদম। ছি ছি, নিজেকে এতটা নামিয়ে ফেললো কি করে? পিছন ফিরে দেখে পাঁপড়ি আবার মাথায় ওড়না দিয়ে আগের মতো নিজেকে লুকিয়ে ফেলেছে। পলাশ এগিয়ে যায়, হাত দিয়ে ওড়নাটা খুলতে গেলে পাঁপড়ি বাধা দেয়। থাক না পলাশ, তোর ঘেন্না করবে। ক্ষমা করে দে পাঁপড়ি, মুহূর্তের জন্য। না রে, যে কেউ দেখলে এরকমই ভয় পায়। আমি যে কেউ নই পাঁপড়ি, আমি তোর সেই পলাশ। আমার কথা তোর একবারও মনে পড়লো না? পড়েছিল, কিন্তু কোন মুখে তোর সামনে গিয়ে দাঁড়াই বল? আমি পুরো ঘটনা জানতে চাই। কি করবি জেনে? শুধু শুধু আর এসবের মধ্যে পড়িস না। আমি তো ছিলামই প্রথম থেকে। তুই তোর জীবন থেকে ছেঁটে ফেললেই তো আর হলো না। পাঁপড়ি ছাড়া পলাশ যেমন সুন্দর নয়, তেমনি পলাশকে ছাড়া পাঁপড়ির কোনো অস্তিত্ব হয় না। তাই তো এরকম শুকিয়ে গেছিস। পাঁপড়ির হাত দুটো চেপে ধরে। পাঁপড়ির বাম হাতের আঙুলের চামড়াগুলো সব কুঁচকে গেছে। হাতে তালু আর আগের মতো নরম নেই। পলাশ তাকিয়ে তাকিয়ে দেখে, কি এমন হয়েছে মেয়েটার সাথে? তবে কি শ্বশুর বাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তার পাঁপড়িকে? তোর এই অবস্থা কি করে হলো? তোর শ্বশুর বাড়িতে? আমি বিয়ে করিনি, মা বাবা মিথ্যে বলেছে। তাহলে? মনের আক্রোশ মেটাতে একজন আমাকে ছিবড়ে করে তারপর অ্যাসিড ছুঁড়ে মারে। কিন্তু ভাগ্যক্রমে আমি কোনো মতে নিজেকে সরিয়ে নিই, কিন্তু পুরোটা বাঁচাতে পারিনি। এই দিকটা শুধু মরে গেলেই পারতাম জানিস। তলপেটে যন্ত্রণা, রক্তগঙ্গা, সারা শরীরে জ্বালা পোড়া, সে যে কি কষ্ট! মনে হচ্ছিল কখন একটু বৃষ্টি নামবে, একটা সুনামি আসবে। পাঁপড়ির যন্ত্রণা ক্লিষ্ট মুখটা দেখে পলাশ অনুভব করতে চেষ্টা করে পাঁপড়ির কষ্টের অতীত স্মৃতিচারণের বেদনা। অবশেষে জ্ঞান হারাইয়া সহ্য করতে না পেরে জ্ঞান ফেরে যখন হাসপাতালে, সারা শরীর যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে। মা ছিল, বাবা বাইরে দাঁড়িয়ে। তোরা তো বেড়াতে গিয়েছিলিস? হ্যাঁ, সেখানেই সব হয়েছে। বাবা চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যায়। আইনি ঝামেলা থেকে গা বাঁচাতে পুলিশের সামনে কিছু বলতে দেয়নি। মান সম্মান নাকি ধুলোয় মিশিয়ে যাবে। আর তো কোনো প্রমাণ ছিল না। তাই তো আজও সত্যিটা লুকিয়ে বেড়াই। আমিও নিজেকে লুকিয়ে ঘুরে বেড়াই। আর সে বুক ফুলিয়ে। দীর্ঘশ্বাস পড়ে পাঁপড়ির। বাবা মা চিকিৎসার পরে কলকাতায় নিজেদের বাড়ি পর্যন্ত আর থাকেনি, এই বৃদ্ধাশ্রমে থাকে। কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ রাখেনি। আমি ডায়মন্ড হারবার পেরিয়ে ফলতা ছাড়িয়ে ভিতরের দিকে একটা গ্রামে থাকি। ওখানে এক এনজিও দিদি সহকারী হিসেবে কাজ করি। বেশ কিছু ছেলে মেয়েকে পড়াই। কিন্তু এরকম তোর সাথে কারা করেছিল? তুই চিনতে পারিসনি? আর কেন করলো? আমি তাকে পাত্তা দিতাম না বলে, তার বদলে তোকে বেছে নিয়েছিলাম বলে। অনেক দিনে রাগ পুষে রেখেছিল। কার কথা বলছিস? সোহম। কি? মেরে দিয়েছি শালিকে। সোহমের বলা কথাগুলো কানের ভিতরে বাজতে থাকে।
পলাশের কান দুটো গরম হয়ে লাল হয়ে যাচ্ছে, চোয়াল শক্ত হয়ে ওঠে। ফিরে যা পলাশ, আমার কাছে কিছুই আর নেই যে তোকে দিতে পারি। শুধু এটা জেনে রাখিস, আমি তোকে ঠকাইনি। তুই আমার সাথে চল পাপড়ি। এভাবে সারা জীবন মুখ লুকিয়ে তুই কেন বাঁচবি? নতুন করে সব শুরু কর। দুজনে মিলে খাটবো, অনেক টাকা রোজগার করব, তোর চিকিৎসা করাবো, যাতে এই পোড়া দাগগুলো থেকে তুই মুক্তি পাস। তুই আবার আগের মতো হয়ে যাবি দেখিস। না রে, আমি চাই না এই পোড়া দাগগুলোকে ভুলতে, চাই না যন্ত্রণার সেই মুহূর্তটা ভুলতে। এগুলো মনে পড়লে নিজেকে কঠিন করতে পারি। নরম আমিটাকে গলা টিপে আমি মেরে ফেলতে পারি, মৃত্যুকে চোখ রাঙাতে পারি। পলাশ চুপ করে থাকে, কিছুক্ষণ পর বলে ওঠে, আমি তোকে হেরে যেতে দেব না পাপড়ি, এর শেষ আমি দেখে ছাড়ব। পলাশের গলার কাঠিন্য পাপড়িকে স্তম্ভিত করে। কি বলছিস? কোনো প্রমাণ নেই, কেউ বিশ্বাস করবে না। সেটা সময় বলবে। সোহমের বাবার অনেক ক্ষমতা, পরোয়া করি না। আমার সাথে চল, আমি বিয়ে করব তোকে। যা মাইনে পাই দুজনে চলে যাবে দিব্যি। তুই কি পাগল হয়ে গেলি? কি আজে বাজে বকছিস বলতো? কোনোদিন আমাকে নিয়ে বেরোতে পারবি? আর আমিও কোনো করুণার জীবন চাই না। শোন, তুই একদিন বলেছিলিস পাপড়ি শুধু পলাশের। আজ কথাগুলো সত্যি হওয়ার দিন এসেছে। আর করুণা, তুই বরং একটু করুণা কর আমার উপর। এতগুলো দিন আমি কি যন্ত্রণার মধ্য দিয়ে গেছি জানিস? সবাইকে হারিয়েছি। তুইও কি আমায় একা ছেড়ে চলে যেতে চাইছিস? তুই বুঝতেই পারছিস না আমার কথাটা। প্রথম দিন থেকে তুই যা বলেছিস আমি শুনেছি। এবার তোর পালা, চল। বলে পলাশ পাপড়ির হাতটা চেপে ধরে। পাপড়ি তাকিয়ে দেখে পলাশের চোখে এক অদম্য জেদ। এই প্রথম পলাশকে সে আদেশের সুরে না বলতে পারছে না। দুজনে মিলে হাঁটা লাগায় নতুন জীবনের পথে। দূর থেকে পাপড়ির মা বাবা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে প্রার্থনা করে, মেয়েটা যেন ভালো থাকে। তারা যেটা দিতে পারেনি এই ছেলেটা যেন দিতে পারে। পলাশ পাপড়িকে নিয়ে নিজের মাসির বাড়ি যায়। মাসিকে সব খুলে বলে। পাপড়িকে আপাতত কয়েকদিন এখানেই রাখবে। ওরা রেজিস্ট্রি ম্যারেজ করবে। যতদিন না সেটা হচ্ছে ততদিন মাসির বাড়ি থাকবে পাপড়ি, আর পলাশ নিজের বাড়ি। মেশোর বন্ধু আছেন, তিনি রেজিস্ট্রির সব ব্যবস্থা করে দেবেন। পরের দিন পলাশ সকাল হতেই অফিসে অসুস্থতার বাহানা দিয়ে ছুটি নিল। তারপর ভাবতে লাগলো সোহমকে কি করে শাস্তি দেওয়া যায়। আইন কোনোভাবেই আর শাস্তি দিতে পারবে না। কিছুই যে প্রমাণ নেই। হাত দুটো নিষ্পিস করছে। ইচ্ছে করছে গিয়ে একচোট মেরে আসে। অস্থির লাগে পলাশের। বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাস স্টপেজে দাঁড়িয়ে আছে দিগ্ভ্রান্তের মতো। কোথায় যাবে, কি করবে কে জানে। রাস্তার উপরে একটা হালকা জটলা দেখতে পাচ্ছে। কি যেন একটা ঝামেলা হচ্ছে। আজ বাস স্টপেজে ভিড় অনেকটাই হালকা। অফিস টাইম পেরিয়ে গেছে বলেই হয়তো। তারই মধ্যে দু একজন ফিসফিস করছে, কি দিনকাল পড়লো বলুন। আজকাল তো ভয়ে ভয়ে থাকি, যতক্ষণ না মেয়েটা বাড়ি ফেরে। যা বলেছেন, ওই মেয়েটাকে আজ বোধহয় আর ছাড়বে না। কদিন ধরেই তো ছেলেগুলো পিছনে পড়ে আছে। মেয়েটাও বলিহারি। কি দরকার ছিল বেরোনোর? কদিন বাড়িতে থাকলেই তো পারতিস। তা না। পলাশ তাড়াতাড়ি করে রাস্তা ক্রস করে। চারটে ছেলে একটা মেয়েকে ঘিরে ধরে আছে। একজনের হাতে তরল ভর্তি একটা ছোট বোতল। পলাশ এক লাফ দিয়ে ছেলেটার ঘাড়টা এক হাত দিয়ে ধরে অন্য হাতটা দিয়ে বোতলটা ধরা হাতটা চেপে ধরে। কায়দা করে বোতল শুদ্ধ হাতটা ছেলেটার কপালে নিয়ে গিয়ে সজোরে ঠুকে দেয়। বোতলটা নিমেষে ভেঙে গিয়ে অ্যাসিড ছেলেটার মুখে পড়তেই চিৎকার করে ওঠে। পলাশের হাতেও ছিটে লাগে। জ্বলে যাচ্ছে। খুব যন্ত্রণা হচ্ছে। কিন্তু কেন জানি না হেসে ফেলছে পলাশ। বাকি ছেলেগুলো ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে পালিয়েছে। মেয়েটা ছুটে এসে নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে জলটা পলাশের হাতে ঢেলে দেয়। তাড়াতাড়ি চলুন দাদা, আপনার হাতটা। মেয়েটাই নার্সিংহোমে নিয়ে যায়। খুব বেশি কিছু হয়নি। কিছু কিছু জায়গায় পুড়ে গেছে। মেয়েটা ঠাঁই বসে আছে। দাদা, কষ্ট হচ্ছে? ঠিক আছে। আজ আপনি না থাকলে এতক্ষণ আমি হয়তো নার্সিংহোমেই মৃত্যুর সাথে লড়াই করতাম। দাদা, কাকে ফোন করতে হবে বলুন? আপনার বাড়িতে খবরটা দিয়ে দিতাম তাহলে। পাপড়ির মুখটা মনে পড়ল। না, কিছু না বলাই ভালো। শুধু শুধু নিজেকে দোষারোপ করবে মেয়েটা। তেমন কেউ নেই, চিন্তা করো না। আমি নিজেকে দেখে নেব। তুমি বরং তোমার বাড়িতে জানাও। আজ আর একা না ফেরাই ভালো।
জানিয়েছি দাদা আসছে, আর আপনার ফোনে একটা কল এসেছিল, তাকে সব জানিয়েছি। পলাশ মনে মনে ভাবল, নিশ্চয়ই মেশো হবে, রেজিস্ট্রির ব্যাপারটা আজ জানাবে বলেছিল। আচ্ছা বেশ, এটা তো পুলিশ কেস হবে, তুমি বরং চলে যাও, ফেঁসে যাবে নয়তো। না দাদা, আমি ওদেরকে ছাড়বো না, আমার বাবা দাদার অনেক ক্ষমতা, ওদের শাস্তি দিয়েই ছাড়বে। দীর্ঘশ্বাস পড়ে পলাশের। এই মেয়েটার মতো পাঁপড়িও যদি একটা সাপোর্ট পেত। অলি, অলি, কেমন আছিস তুই? কিছু হয়নি তো তোর? আমি বুম্বাদের দেখে নেব, সব কটাকে যদি লাশ না বানিয়েছি। দাদা, তুই আগে মাথা ঠান্ডা কর, পুলিশ কেস হয়েছে, ওটা যেন বাবা দেখে নেয়। আমি চাই ছেলেগুলোকে আইন শাস্তি দিক। আর আজ এই দাদা না থাকলে। পলাশের দিকে অলির দাদা তাকাতেই স্তব্ধ হয়ে যায়। পলাশের চোয়াল ইস্পাতের মতো কঠিন। পলাশ, পলাশ, দেখলি তো, বলেছিলাম চলে যা আমার জীবন থেকে। বলতে বলতে পাঁপড়ি ঢোকে, থমকে দাঁড়ায় পাঁপড়ি। পা দুটো মাটিতে কেউ যেন পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। সকলের নজর সোহমের দিকে। সোহম, অলির দাদা, কেমন আছো তুমি? আমি ঠিক আছি পাঁপড়ি। তুমি খবর পেলে কি করে? আমি ফোন করেছিলাম তোমার নম্বরে, তখন একটি মেয়ে বলল সব। অলি সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ, আমি করেছিলাম, একজন মেয়েই ধরেছিল। কিন্তু তুমি। সোহম, তোর বোনটা আজ বেঁচে গেল, ভাগ্যিস। তোর মতো কোনো বন্ধু ওর ছিল না। পলাশ আচমকা বলে ওঠে, আপনি চেনেন দাদাকে? আর এরকম বলছেন কেন? কি রে দাদা, কি হয়েছে? এই মেয়েটাকে দেখছো? পলাশ, এ তো পাঁপড়ি দি। কিন্তু তোমার মুখটা। কি হলো সোহম? তোর বোন অন্তত জানুক তোর মুখোশের পিছনের আসল চেহারাটা। কিসের মুখোশ? কি বলতে চাইছেন? এই মেয়েটি পাঁপড়ি, তুমি তো চেনোই বললে। অবশ্য সেটাই স্বাভাবিক, তোমার বাবার বন্ধুর মেয়ে। আমরা তিনজন এক কলেজেই পড়তাম। তোমার দাদাকে প্রত্যাখ্যান করে আমাকে ভালোবেসেছিল পাঁপড়ি। তারই শাস্তি স্বরূপ সোহম ওর বন্ধুত্বের সুযোগ নিয়ে এই হাল করেছে। কি? এসব কি বলছেন? হতেই পারে না। কি রে দাদা, তুই চুপ কেন? তাকা আমার দিকে। কি বলছে এরা? বলে দে সব মিথ্যে। কি রে, চুপ কেন? তবে যে তুই বলেছিলিস পাঁপড়ি দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওহো, হ্যাঁ, মনে পড়ছে। আপনার নাম পলাশ? হ্যাঁ, এই নামটাই তো বলেছিলিস তুই। সোহম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বোনের প্রশ্নের কাছে নতজানু তার অহংকার। বলেছিলিস কলেজের পলাশের সাথে নাকি পালিয়ে গেছে, তাই ওর বাবা মা কাউকে মুখ দেখাতে না পেরে লজ্জায় বাড়ি ছাড়া হয়েছে। সব সব মিথ্যে বলেছিলিস দাদা? তুই কি না শেষে। ছি, তোরই পাপের ফল হয়তো আজ আমি ভোগ করতে যাচ্ছিলাম। আমি আমি ভাবতেই পারছি না রে দাদা, তোকে আমি কি ভাবতাম। আর তুই। গলা ধরে আসে অলির, দুহাতে মুখ ঢেকে ফেলে। সোহম ছলছল চোখে তাকায় বোনের দিকে। ছোট বোনের চোখে চোখ রেখে আর কোনোদিনও হয়তো কথা বলতে পারবে না। তার নিজের ভাবমূর্তি সে নিজের হাতেই নষ্ট করে ফেলেছে। বোনের মতো করে বাকি মেয়েদের কোনোদিন সম্মান দেয়নি। আজ যদি ছেলেগুলো অলিকে পাঁপড়ির মতো ধর্ষণ করে অ্যাসিড মেরে দিয়ে যেত। ভাবতেই শিউরে ওঠে সোহম। রাগের মাথায় জেদের বশে এত বড় অন্যায় কি করে হয়ে গেল। আজ প্রথম অনুতপ্ত সে। পাঁপড়ির দিকে তাকায়, চোখ ভর্তি ঘেন্না। এই মেয়েটা তাকে সবসময় বন্ধুই ভেবেছে, অন্য কিছু কোনোদিন ভাবেনি। সে নিজেই পাঁপড়ির উপর বড্ড বেশি অধিকার বোধ ফলাতো। এই ঘেন্নাটাই হয়তো আজকের পর থেকে তার ছোট বোনটার চোখেও দেখবে। এত ঘেন্না নিয়ে সে বাঁচবে কি করে? ছটফটিয়ে ওঠে সোহম। হাত জোর করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। ক্ষমা করে দে পাঁপড়ি, আমার অন্যায় হয়ে গেছে। রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই যা শাস্তি দিবি তাই মাথা পেতে নেব। না পাপড়ি দি, একদম ক্ষমা করবে না। কেস রিওপেন করো, আমি সাক্ষ্য দেব। দাদার ফাঁসি হওয়া উচিত। লজ্জা করছে তোকে নিজের দাদা বলে পরিচয় দিতে। বলে অলি বেরিয়ে যায়। পলাশ বলে ওঠে, এটাই হয়তো তোর শাস্তি সোহম। সারা জীবন নিজের ছোট বোনের চোখে নিজের জন্য ঘেন্না দেখতে পাবি। যেই বোনের কাছে এতকাল তুই আদর্শ ছিলিস, সেই বোন তোর মুখের দিকে আর ফিরেও তাকাবে না। পাঁপড়ির মুখটা ঝলসে দিতে চেয়েছিলিস, যাতে কেউ আর ওর দিকে ফিরে না চায়, তাই তো? দেখ, আজ তোরও একই হাল।
চামড়া পড়েনি ঠিকই, কিন্তু যন্ত্রণা তুই সারা জীবন ভোগ করবি। মাটিতে বসে কেঁদে ফেলে সোহম। পাপড়ি কিছু বলে উঠতে পারে না। আজ কতকাল পর মনটা পুকুরের জলের মতো স্থির অনুভব করছে। সমুদ্রের ঢেউয়ের চঞ্চলতা আজ আর নেই। পলাশ হাত দিয়ে কাঁধটা স্পর্শ করে পাপড়ির। পলাশের চোখে চোখ রাখে পাপড়ি। নিজেকে পলাশ রঙে রাঙিয়ে নিতে ইচ্ছে করছে আবার। যে পাপড়িগুলো শুকিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আজ কেউ যেন পলাশ রঙের শিশি উপুর করে ঢেলে দিয়েছে। বলেছিলাম না, পাপড়ি শুধু পলাশের। পলাশের পাপড়ি কেউ কোনোদিন ছিঁড়তে পারবে না। পাপড়িবিহীন পলাশকে কেউ কি সুন্দর বলে? তুই আমার জীবনটা আবার রঙিন করে দিলি পলাশ। তুই ছাড়া আমি যে অসম্পূর্ণ। পাপড়ি ছাড়া পলাশের কোনো অস্তিত্ব হয় নাকি? হেসে ফেলে পাপড়ি। নতুন স্বপ্নের হাতছানি দুজনের চোখে। পলাশ পাপড়ির পথ চলা শুরু। এতক্ষণ ধরে শুনলেন মুক্তধারা মুখার্জির লেখা তুমি যাকে ভালোবাসো গল্পটি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।